যে লাগে আর কি। দেখ, মাস স্পেক্ট্রোমেট্রির আইডিয়াটাই কি বুঝছিস? মাস স্পেক্ট্রোমেট্রির এটা তো মনেই আছে যে আমরা করবো কি কি, আমি কোনো একটা মলিকিউলের ব্যাপারে জানতে চাই যে তার ভিতরে কি আছে না আছে। তো এই মলিকিউলটাকে আমি ইলেকট্রন দিয়ে হিট করব। ইলেকট্রন দিয়ে হিট করলে এটার মধ্যে একটা পজিটিভ চার্জ তৈরি হয়। একটা পজিটিভ হইতে পারে, একাধিকও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো বেসিক্যালি একটা ইলেকট্রন আসে, সে এসে আরেকটা ইলেকট্রন নিয়ে যায় মলিকিউলটা থেকে। এখন এই মলিকিউল গুলো যখন চার্জড হয়ে যায় তখন তাদেরকে ইলেকট্রন ভোল্ট বা ভোল্টেজ বিভব পার্থক্যে আমরা এক্সিলারেট করি। তো এক্সিলারেট করার পর এখন এই ইভিটা কি হয়, হাফ এমভি স্কোয়ারে রূপান্তরিত হয়। তাহলে ভেলোসিটিটা দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে কি কি, আমার ওইটার মধ্যে চার্জের সংখ্যা, মানে চার্জ যতটুকু থাকে, আর আমার ওই বস্তুটার মাস যতটুকু থাকে। মাস বেশি হইলে সে স্লো যায়, আর চার্জ যত বেশি হয় সে তত বেশি ফাস্ট যায়। তো আমার ভি আর এর উপর আর এম এর উপর ডিপেন্ডেন্ট এই টাইপ। ভালো কথা। তো আমাদের যে মাস স্পেক্ট্রোমেট্রিটা, এই মাস স্পেক্ট্রোমেট্রিটার মধ্যে আমাদের এম বাই জেড বা যেই ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হয়, মানে দেখা যায় কি যে ওই ইলেকট্রনটা বোম্বার্ড হওয়ার পর অনেকগুলো ফ্র্যাগমেন্ট তৈরি হয়। তো ওই ফ্র্যাগমেন্ট বাই তার চার্জ, এটা আর তার রিলেটিভ অ্যাবান্ডেন্স, মানে কোনটা সবচেয়ে বেশি তৈরি হয়, যেটা বেশি স্টেবল সেটা তো সবচেয়ে বেশি তৈরি হবে। তো এই জিনিসটাকে আমরা যদি প্লট করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি আমার মাস স্পেক্ট্রোমেট্রি। আচ্ছা, মাস স্পেক্ট্রোমেট্রির মধ্যে দুইটা পিক আমাদের জন্য ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি বেস পিক, একটা হচ্ছে কি এম প্লাস পিক, ঠিক আছে? তাহলে বেস পিকটা কি, যে বেস পিকটা হচ্ছে কি যেটা সবচেয়ে বেশি স্টেবল, আর এম প্লাস পিকটা হচ্ছে ওই যে মলিকিউলটা ছিল এটা থেকে শুধুমাত্র একটা ইলেকট্রন গেছে, তার মানে তার ভর এখনো সেমই আছে, ওইটা হচ্ছে তার এম প্লাস পিক। তাহলে এটা আমাদের জন্য কাজে লাগে। তো এটা আমরা বললাম। যেমন এখান থেকে একটা উদাহরণ দিছে যে একটা ইলেকট্রন C5H12O+, এটা হচ্ছে কি প্যারেন্ট পিক বা ওই এম প্লাস পিকটা। আর বেস পিক হচ্ছে কি C4H9+, এটা একদম 100% রিলেটিভ অ্যাভারনেস সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এই জিনিসটার মধ্যে আমাদের ওই মলিকিউলটার মধ্যে নাইট্রোজেন, মানে ইউজুয়ালি যেটা হয় যে কার্বন যদি থাকে বা অক্সিজেন যদি থাকে, কার্বনের ভর হচ্ছে গিয়ে 12, অক্সিজেনের ভর হচ্ছে গিয়ে 14, সরি অক্সিজেনের ভর হচ্ছে গিয়ে 16। এখন নাইট্রোজেন যদি থাকে তাহলে দেখা যায় যে নাইট্রোজেন যখন আসে সে একটা হাইড্রোজেনের জায়গায় NH2 নিয়ে আসে, যদি নাইট্রোজেন থেকে থাকে আর কি। আর মাঝখানে যদি থাকে তাইলেও সে NH নিয়েই থাকে। সো NH নিয়ে থাকে কথাটা কিরকম বললাম, যে আচ্ছা, ধর আমার এখানে CH3 ছিল, আমি এটাকে সরাই দিয়ে CH2 বানাই দিছি, সাথে একটা NH2 বসাই দিছি, তাইলে সবগুলো হাত ঠিক আছে। তাহলে দেখ, NH2 আসছে, তার ভর হচ্ছে গিয়ে 14, আর একটা এইচ সরাইছিলাম তার ভর হচ্ছে গিয়ে, একবার দিলে নতুন এডেড ভর হচ্ছে গিয়ে 13। আবার আমি ধরলাম যে আমার নাইট্রোজেনটা যদি ডাবল বন্ড তৈরি করে যদি থাকে, তাইলেও কি হবে, সি ডাবল বন্ড এন, সাথে একটা এইচ থাকবে, আর এখানে একটা এইচ থাকলো, কথার কথা। তাইলেও দেখ, আমার নাইট্রোজেনটা NH, তার মানে হচ্ছে 13 ভর নিয়ে আসে। তার মানে আমার ওইখানকার জিনিসপত্র, মানে যদি নাইট্রোজেন থাকে তাহলে ওইটার সাথে রিলেটেড আমার ভর দেখা যাবে কি অড সংখ্যায় আসতেছে। ভালো কথা। তা এখন মনে কর তুই জানো যে কোনো একটা মলিকিউলের মধ্যে নাইট্রোজেন আছে, কিন্তু তার ভর আসছে হচ্ছে গিয়ে ইভেন। তাহলে তুই বুঝলি কি যে ওই জায়গার মধ্যে নাইট্রোজেনের সংখ্যাটাও ইভেন। আর যদি ওই জিনিসটা ভর আসে অড, তাহলে ওটার মধ্যে নাইট্রোজেনের সংখ্যা বুঝবি অড। তো নাইট্রোজেন নিয়ে এখানকার আলাপটা করছে বেশি, এই কারণে নাইট্রোজেন নিয়ে আমরা অনেক বেশি ইয়ে করলাম। গেল। তো এই যে নাইট্রোজেনের এই ভর অ্যাড করার জিনিসপত্র এতক্ষণ বললাম, তো এই জিনিসটা কাজ করে না যদি কিনা নাইট্রোজেন এই NO2 বা এই ধরনের, মানে আলাদা ভাবে ইয়ে তৈরি করে। মানে ধর ভাঙলো, ভাঙার পরে NO2 টা আলাদা হয়ে গেল, ফ্র্যাগমেন্টেশন হয়। তাহলে আর এই রুলটা কাজ করে না, নাইট্রোজেনটা আমার চেইনের ভিতরে থাকা লাগে। তো নাইট্রোজেন রুল বলে ফেলছি। তো এইবার আমাদের জন্য যেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট। তো ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে কি ঘটে, ম্যাকলাফার্টির কাজটাই হচ্ছে এই জিনিসটা ঘটে এমন CO বা সি ডাবল বন্ডওয়ালা জিনিসের মধ্যে যার গামা হাইড্রোজেন আছে। তাহলে গামাকে, এটা হচ্ছে গিয়ে পরের কার্বন হচ্ছে গিয়ে আলফা, তারপরে কার্বন হচ্ছে গিয়ে বিটা, তারপরে কার্বন হচ্ছে গিয়ে গামা, ওই কার্বনের সাথে যুক্ত যদি কোনো হাইড্রোজেন থাকে তাইলে যখন ফ্র্যাগমেন্টেশন হয় ওইখানে সে একটা প্যাটার্ন ফলো করে, সেটা হচ্ছে গিয়ে ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট প্যাটার্ন। তো ওই রিঅ্যারেঞ্জমেন্টের মানে স্পেশাল বৈশিষ্ট্যটা কি, এটাই আমরা আজকে দেখবো। তো দেখ, একটা উদাহরণ দিছে যেটার মধ্যে এই CO ছিল,
একটা কার্বন আছে, দুইটা কার্বন আছে, আরেকটা কার্বন আছে, ওই কার্বনের সাথে আরেকটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, একটা এইচ যুক্ত আছে, আর এই পাশে সিওর সাথে একটা আর টু যুক্ত আছে। তো এটা আমি আমার মতো করে ছোট করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কেন আমি বললাম এটার কথা, সি ডাবল বন্ড ও, এইটার সাথে একটা আর টু লাগানো ছিল, আলফা কার্বনটাকে আমি এই পাশে লিখলাম CH2, তারপরে বিটা কার্বনটাকে আমি এই পাশে লিখবো CH2, আর উপরের যে কার্বনটা এটার আমি এখানে লিখলাম সি, তার সাথে একটা ইয়া গ্রুপ যুক্ত ছিল, আর একটা ছিল থেকে এইচ। তো যখন ফ্র্যাগমেন্টেশন হয়, ফ্র্যাগমেন্টেশনটার মধ্যে হয় কি ইলেকট্রন, মানে ইলেকট্রন যেহেতু বম্বার্ড হয়েছিল, সে অক্সিজেন থেকে একটা ইলেকট্রন নিয়ে যাবে, তাহলে অক্সিজেনটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে অক্সিজেনটা যদি প্লাস হয়ে যায়, তখন হাইড্রোজেন তার ইলেকট্রন দিয়ে এই জায়গার মধ্যে বন্ড তৈরি করতে যায়, তার মানে হাইড্রোজেন চলে যাবে তার ইলেকট্রন সহ। তার মানে আমার এই বন্ডটা কি হয়ে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। তাহলে এই বন্ডটা ভাঙার পাশাপাশি যেটা হয়, আমার এটা ছিল আলফা, এটা ছিল বিটা, আলফা আর বিটার মাঝখানের বন্ডটাও কি হবে, ভেঙে যাবে। কিন্তু এটা একটা ইভেন ডিস্ট্রিবিউশন, মানে যার যার ইলেকট্রন সে নিয়ে যাবে। তাহলে এখন বুঝ, এই জায়গা দিয়ে আমার একটা বন্ড ভাঙছে, তাইলে এই কার্বনের কাছে একটা ইলেকট্রন আছে। আবার হাইড্রোজেন এখান দিয়ে বন্ড ভেঙে চলে গেছে, তাহলে হাইড্রোজেন তার ইলেকট্রন নিয়ে ওর কাছে গেছে আপাতত, কিন্তু কার্বন তার ইলেকট্রন দিয়ে গেছে। তাহলে এখানে একটা এক্সট্রা ইলেকট্রন, এখানে একটা এক্সট্রা ইলেকট্রন, এই দুটো মিলে কি করবে, একটা ডাবল বন্ড তৈরি করে ফেলবে। তাইলে দেখ, আমার CH2 বিটা কার্বনটা আর ওই CR1 এটা একটা ইয়ে তৈরি করলো, আর এইখানকার এই হাইড্রোজেনটা এসে অক্সিজেনটা কি করবে, আমার ইলেকট্রন দিয়ে দিবে। তো এইটা প্লাস অক্সিজেনের ইলেকট্রন ঠিকঠাক আছে। তো দেখা যাবে কি এখানের মধ্যে কতগুলো লাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এই রিঅ্যারেঞ্জমেন্ট গুলোর মধ্যে গিয়ে কি হবে, অক্সিজেন যেহেতু ইলেকট্রন এখন পেয়ে গেছে, সে তার এই ডাবল বন্ডটা, যেখানে CO ডাবল বন্ডটা ছিল, ওই ডাবল বন্ডটা থেকে ইলেকট্রন সে এই পাশে দিয়ে দিবে। তখন এখানে একটা ইয়ে বন্ড তৈরি হবে, ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। তার মানে এই কার্বনের যে হাতটা খালি ছিল, এটা সে ফিল আপ করে ফেলবে। তাহলে CH2 সি, উপরে একটা OH, কিন্তু এখানে একটা প্লাস আছে, আর এখানে একটা R2 তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, গেল এটা। তাইলে এইটাকে মাথায় রেখে এরকম একটা দিছিল হচ্ছে কি করতে। তুই কি এটা করছিলি রে, ইমরান? কিসে সিটি, মানে সিটির টাইমে? হ্যালো? হুম। হ্যাঁ, কখন, সিটির টাইমে নাকি কোন সময়ের কথা বলিস? মানে সিটির সময়টা করছিলি। হ্যাঁ, দেখছিলাম মনে হয়। ওকে, তাইলে এটা একবার মুখে মুখে বলে যাই, তাহলে রেকর্ডিং এ থেকে যাবে। তাহলে প্রথম রিঅ্যারেঞ্জমেন্ট, মানে ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে দুইখানে হওয়া পসিবল। একটা হচ্ছে আলফা বিটা, এখানেও গামা হাইড্রোজেন আছে, আবার এখানেও গামা হাইড্রোজেন আছে। তো ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে আমি প্রথমে ধরলাম এই সেটটাতে যদি রিঅ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, ও এসে এর মাথায় বসবে। এরপর আলফা বিটা এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে এই বন্ডটা ভেঙে গিয়ে আমার এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে। তার মানে এখানে একটা CH2 আছে, এখানে একটা CH2 আছে, তাহলে CH2 এখানের OH আছে, ডাবল বন্ড ভেঙে এখানকার চলে আসবে। তাইলে এই সব কিছু হওয়ার পর, এই যে আমি এই পর্যন্ত চলে আসছি, তাইলে এখানে একটা CH2 ছিল, ডাবল বন্ড, উপরে OH, তারপরে এই সব কিছু এখানকার CH3, এখান পর্যন্ত ঠিক আছে, আগের মতো CH2 তৈরি হয়েছে একটা ফ্র্যাগমেন্ট। এইবার এই ফ্র্যাগমেন্টটার থেকে নেক্সট যেটা হয়, যে আরেকবার ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হইতে হলে আমার উপরে কি হইতে হবে, আবার খালি হইতে হবে, পজিটিভ। তো আমার ইলেকট্রন এখান থেকে নিয়ে যাবে, ইলেকট্রন মানে এখানকার ডাবল বন্ড ভেঙে ইলেকট্রন নিয়ে যাবে। তো করবে গিয়ে কি, আমার এখান থেকে হাইড্রোজেনটা চলে আসবে এখানে। তাহলে ও না, ডাবল বন্ড ভেঙে ইলেকট্রন নিবে না, সরি, মানে ডাবল বন্ডটা ভেঙে, মানে হাইড্রোজেনটা এখানে চলে আসবে, ওর ইলেকট্রনটা ওর কাছে আছে কার্বনের। তো কার্বন এখানে জায়গার মধ্যে CH3 হয়ে যাবে। তাহলে আমার ডাবল বন্ডটা আবার এখানে ট্রান্সফর্ম হয়ে যাবে। আবার যদি ট্রান্সফর্ম হয়ে যায় ডাবল বন্ড, তাহলে এটা ছিল আমার আলফা, এটা ছিল আমার বিটা, এটা ভেঙে যাবে। এখান থেকে একটা হাইড্রোজেন এসে এই হাইড্রোজেনের ফাঁকা জায়গাটায় বসে যাবে। এই যে এখান থেকে একটা হাইড্রোজেন আসছে, ফাঁকা জায়গায় বসে গেছে, আলফা বিটা বন্ডটা ভেঙে গেছে। আর এখানে CH2, আর এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, CH2 এবং ফাইনালি আমার এই স্ট্রাকচারটা। তো এটা ছিল আমার হচ্ছে ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট। এখন এই ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্টটার মধ্যে, তো এরপরে লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে মাস ফ্রেগমেন্টেশন। তিনটা জিনিসের মাস ফ্রেগমেন্টেশন নিয়ে কথা বলছিল, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকাইনেরটা সবচেয়ে সহজ, অ্যালকাইনেসটা সবচেয়ে সহজ এই কারণে, কারণ এইটার মধ্যে সবচেয়ে বেশি স্টেবল পিক হচ্ছে গিয়ে তার নিজের M+ পিকটাই। তো আমরা আগে দেখছিলাম যে বেস পিক আর M+ পিকটা আলাদা হয়, তার মানে M+ পিকটা সবসময় সবচেয়ে বেশি যে স্টেবল হবে বিষয়টা এমন হয় না।
কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে একমাত্র যেটার মধ্যে তার বেস পিকটাই তার এম প্লাস পিকটা হয়, তাহলে তার ভরটা আমরা ডাইরেক্টলি পেয়ে যাই। তো এইটা থেকে আমরা ডাইরেক্ট পাওয়া যাব, ওটা নিয়ে ঝামেলা নাই। এবার আসে হচ্ছে কি অ্যালকিন। অ্যালকিনের মধ্যে যেটা হয় যে আমাদের অ্যালাইলিক ক্লিভেজটা সবচেয়ে বেশি ফেভারিট হয়, অ্যালাইলিক আয়ন তৈরি হয়। তাহলে অ্যালাইলিক হইতেছে কি যে আমার কার্বন কার্বনের সাথে যেই ডাবল বন্ডের পাশে যেই বন্ডটা, ওগুলা সবগুলাই কি করতে পারে, ব্রেক করতে পারে। তারপরে গামা হাইড্রোজেন কন্টেনিং যদি অ্যালকিন থাকে তাহলে তারা ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট দেখায়, যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম। তাহলে দেখ, আমার ডাবল বন্ড এখানে এখানে ছিল, তাহলে এটা হচ্ছে কি আমার আলফা, এটা হচ্ছে কি বিটা, এটা হচ্ছে কি আমার গামা। গামা কার্বন হাইড্রোজেন যেহেতু আছে, তার মানে এখানে আমার ইয়ে হবে, ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তো এই ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্টটাই পরের স্টেপ গুলোর মধ্যে দেখানো আছে। তো এটা এখন পড়লে বোঝা যাওয়ার মতো। আর লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে কি অ্যালকেন। অ্যালকেনের মধ্যে অনেকগুলা স্টেবল ইয়ে তৈরি হয়। তো এটার মধ্যে সবচেয়ে বেশি স্টেবল গুলোর মধ্যে C3H7+ আর C4H9+, এগুলা তৈরি হবে। নাম্বার অফ পিক, মানে যদি ব্রাঞ্চড ব্রাঞ্চড অ্যালকেন থাকে, তাহলে আনব্রাঞ্চড অ্যালকেনের তুলনায় তার নাম্বার অফ পিকস অনেক বেশি পাওয়া যায়, অনেকগুলা ফ্র্যাগমেন্ট বের হয় আর কি তার মানে। তো হিসাবে আমাদের মানে যে কথাটা বলছে যে আমাদের 3 ডিগ্রি অ্যালকেন তো সবচেয়ে বেশি স্টেবল, তো এটা সবচেয়ে কম ভাঙার কথা, কিন্তু দেখা যায় যে সবচেয়ে বেশি ব্রাঞ্চ বেশি হওয়ার কারণে সবচেয়ে বেশি পিকও বেশি পাওয়া যায়। আচ্ছা, আবার ইন্টেন্সিটি যদি আমি হিসাব করি, ইন্টেন্সিটি মানে কি, যে কোনটার মানে পাওয়া যাওয়ার হার কোনটা, তাহলে ইন্টেন্সিটি আবার ব্রাঞ্চ ডেলকেনের কম হয়, পিক সংখ্যা বেশি কিন্তু ব্রাঞ্চ ডেলকেনের ইন্টেন্সিটি কম, তার মানে রিলেটিভ যেই অ্যাবান্ডেন্স এটা আবার ব্রাঞ্চ ডেলকেনের জন্য কম পাওয়া যায়। তো স্ট্রেট চেন অ্যালকেনের ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রত্যেকবার যদি একটা করে CH3 বা ইয়ে যোগ হয় বা CH2 যদি অ্যাড হয়, তাইলে 14 করে করে বাড়ায়, একটা CH2 ভর হচ্ছে গিয়ে 14। তো এইটা দিয়ে আমরা কিছু জিনিসপত্র হিসাব করতে পারি। তো এইখানে আমাদের যেমন একটা ইয়ে করছিল যে 2 মিথাইল বিউটেন, এটার একটা আহ, ইয়ে দিছিল যে এটা 43 42 41 57 এই ইয়েগুলোর মধ্যে দেখায়। তাইলে বলো কেন এই টাইপের ইয়ে হয়। তো দেখ, 2 মিথাইল বিউটেন যদি আমরা লিখি, তাইলে এটা হচ্ছে কি আমাদের 2 মিথাইল বিউটেন। এটা আসলে অনেকভাবে ভাঙতে পারে। তো দেখ, প্রথম ভাঙাটা দেখা যাচ্ছে উপরে CH3 ভেঙে দিছে। তো উপরে CH3 যদি ভেঙে দেয়, তাহলে দেখ এখানে কার্বন আছে 4টা, 4 12 48, হাইড্রোজেন 3 4 6 9, 48 আর 9 57, তাহলে এটা হচ্ছে কি 57 ভর কেন হয়েছে তার প্রুফ। আচ্ছা, এরপরে আমি যেটা করতে পারি, এটার আমি এখান দিয়ে ভেঙে দিতে পারি। এখান দিয়ে যদি ভেঙে দিই, তাহলে আমার কার্বন আছে 3টা, তাহলে 3 কার্বনের হচ্ছে গিয়ে 3 12 36, হাইড্রোজেন আছে 3 3 6 7, 36 আর 7 হচ্ছে গিয়ে 43টা গেল। তো 43 ভরের ইয়ে তৈরি হইলো আমার ইয়ে। এরপর এখান থেকে 2টা হাইড্রোজেন রিমুভাল করে দেখাইছে আর কি। তো 2টা হাইড্রোজেন রিমুভালের কারণে একটা একটা করে আমার ভর কমে যায়, 42 আর 41 পাওয়া যায়। তো এই জিনিসপত্র গুলাই ছিল হচ্ছে কি আমাদের ইয়ের মধ্যে, এবং পরীক্ষার মধ্যে অ্যাকচুয়ালি এটাই দিছিল ম্যাম, যেই সিটি এক্সাম নিছিল। দেখি সিটি সিটি এক্সামের কোশ্চেনটা আপলোড করার কথা, একটু দেখে ওটা অনুযায়ী বলি। কি কোশ্চেন? হ্যাঁ, সিটি এক্সাম। এক্স্যাক্টলি এটা না, মানে কিটন টাইপের কিছু মনে একটা ছিল মনে হয়। হ্যাঁ, দাঁড়া দেখি। কিটন ছিল নাকি অ্যাসিড ছিল, কার্বক্সিলিক অ্যাসিড? কিটন ছিল। কোশ্চেন দিছে নাকি? ও আচ্ছা, ইয়ে ম্যাডাম দিছে। না, ইয়ে ম্যাডাম দেয় না, ওনারা বলতে হবে দিতে। তো এইটাই আমার মোটামুটি বলার ছিল। সততার ইয়ে ছিল, কত আচ্ছা, দেয় নাই। ওইখানে ওই যে ওই ইয়াই ছিল তোর, ওই যে তুই যেটা বললি না, ওই যে ইসার জন্য দেখালি যে হুম। গামা কার্বনের জন্য দেখালি, মানে ওইরকম একটা কেস ছিল। ওই কেস থেকে হলো একটা স্ট্রাকচার আসে, হুম, এরপরে ওই যে হাইড্রোজেন রিমুভাল হয়, রিমুভাল হয়ে বলছিল হলো যে ম্যাকলাফার্ডি 53 না রিঅ্যারেঞ্জমেন্ট কত যেন পসিবল একটা কিনা। পাইছে। হুম। হ্যাঁ হয়, হওয়ার পরে তোর ওই যেটা তৈরি হয় ওইখান থেকে একটা হাইড্রোজেন হলো ইয়া হয়, সম্ভবত রিমুভ হয় না কি যেন, রিয়ান্স ভুলে গেছি, এমন কিছু ছিল। তুই যেখান থেকে ইয়েটা দিছিলি মানে ওই আরে ভিডিওতে আছে। ভিডিওটা একটু দিস তো, লিঙ্কটা দিয়ে দিস তো। তোরা দিলাম কালকে, না তোরা ইয়া দিয়ে দিলাম, ওই যে একটা ডক ডক ফাইল দিলাম, ডকের ফাইলের মধ্যে আছে CT1 CT2। আচ্ছা। আচ্ছা, আবার আবার ইয়া করেছি, তারা সামনে এনে রাখি। আচ্ছা, শতদা মাইক কাজ করতেছে না, আশা করি শতদা তুই সবকিছু বুঝছিস। যদি হেল্প কোনো কিছু লাগে তাইলে নেক্সট আমরা কথাবার্তা বলবো। যেহেতু মাইকে হয়েছে, তুই মাইকের ঝামেলাটাই কর।
তুই একটা মেসেজ দিয়ে বল জিনিসপত্র ঠিক আছে। রেকর্ডিংটা অফ করলাম তাইলে।